নমস্কার, গল্পকথার ডালি বাই জুলিয়া চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। যে সকল শ্রোতারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ, আর বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। যারা নবাগতা তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব এবং লাইকের মাধ্যমে আমাকে একটু উৎসাহ দান করবেন, যাতে আমি আরও ভালো ভালো কাজ ভবিষ্যতে আপনাদের উপহার দিতে পারি। বিগত কয়েকটি পর্ব ধরে আমি আপনাদের শোনাচ্ছি বাংলা সাহিত্যের এক স্বনামধন্য সাহিত্যিক শশধর দত্তের লেখা দস্যু মোহন সংক্রান্ত যে উপন্যাসটি তিনি লিখেছিলেন, সেই মোহন অমনিবাস সিরিজের গল্পগুলি পাঠ করে। প্রথম কয়েকটি পর্বে আমি মোহন অমনিবাসের প্রথম নিবেদন করেছিলাম, অর্থাৎ প্রথম খণ্ডটা পড়ে শুনিয়েছিলাম, যার নাম ছিল মোহন। এখন আমি শোনাচ্ছি আপনাদের মোহন অমনিবাসের দ্বিতীয় নিবেদন, কারাগারে মোহন। এই মোহনকে শশধর দত্ত এক অদ্ভুত সুপারম্যান রবিন হুডের মতন তৈরি করেছিলেন। এই সুপারম্যান দস্যু মোহন নানা রকম অদ্ভুত কার্যকলাপ করতেন। অর্থবানে অর্থ লুট করে দরিদ্র অসহায় আত্মের মধ্যে বিলিয়ে দিতেন, এটাই তার ছিল ধর্ম। বড় বড় পুলিশের গোয়েন্দারা কর্তারা কেউ মোহনের টিকিটা পর্যন্ত স্পর্শ করতে পারতেন না। বিভিন্নভাবে ফাঁদ পেতেও মোহনকে ধরা যেত না। এই সুন্দর অ্যাডভেঞ্চারের কাহিনী, রোমহর্ষকর কাহিনী মোহন অমনিবাস পড়ে আপনাদের এখন আমি শোনাচ্ছি। আজ আমি শোনাব নবম পর্ব, কারাগারে মোহনের। তবে শুরু করার আগে ছোট্ট একটা কথা আপনাদের কাছে বলি, যারা আগের পর্বগুলো শোনেননি তারা কিন্তু অবশ্যই একটু আগের পর্বগুলো শুনে নেবেন, না হলে কিন্তু প্রত্যেকটি নতুন পর্ব বুঝতে আপনাদের অসুবিধা হবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নিবেদন, কারাগারে মোহন, নবম পর্ব। মিস্টার বেকার প্রেসিডেন্সি জেলে গিয়ে যখন দেখলেন মোহন সেখানে বিদ্যমান, তার কাছে বিভিন্ন রকম প্রশ্ন করে জানতে চাইলেন যে কীভাবে সে সংবাদপত্রে সব খবর জানতে পারে এবং তার পক্ষে কি করে সম্ভব হলো এরকম একটা বড় ডাকাতি করার। তখন অনেক চেষ্টাতেও প্রথমে বলতে চাইছিল না মোহন, কারণ নিজের কারসাজি কি কেউ জানাতে চায় কাউকে? তারপরে সে মজা করে বলে, মিস্টার বেকার, আমি আপনার অনুগত ভৃত্য। প্রথমেই জানতে চাই, এই ব্যাপারটা কি তোমার দ্বারাই ঘটেছিল? মোহন, বলো না। মানে এই যে পুরীতে এই বড় ডাকাতিটা কি তোমার বুদ্ধিতেই হয়েছিল? তুমিই করেছিলে? গোড়া থেকে শেষ পর্যন্ত আমিই করেছিলাম, হেসে বললেন মোহন। মিস্টার বেকার সবিস্ময়ে বললেন, আচ্ছা, রেজিস্ট্রির চিঠি থেকে টেলিগ্রাম পর্যন্ত সব? হ্যাঁ হ্যাঁ, সব আপনার এই অনুগত ভৃত্যের দ্বারাই প্রেরিত হয়েছিল, বুঝলেন? ভালো কথা মনে পড়েছে, রসিদগুলো বোধহয় এখানেই কোথাও আছে জানেন, বলে মোহন তার বিছানার তলা থেকে দুখানা
পোস্ট অফিসের রসিদ বার করে মিস্টার বেকারের হাতে দিল। মিস্টার বেকার বিস্ময়ে অভিভূত হয়ে বললেন, এ কী ব্যাপার? আমার ধারণা ছিল তোমাকে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় সার্চ করে দেখা হয়। একটু সন্দেহ হলেই তোমার ঘর তন্ন তন্ন করে সার্চ করা হয়। তবে এসব কি করে সম্ভব তোমার কাছে মোহন? আছে কি করে? স্পষ্টই দেখা যাচ্ছে তুমি সংবাদপত্র পড়ো, রেজিস্ট্রিপত্র পাঠাও। এসব কি করে হয় বলো তো মোহন? মোহন কপালে একটু হাতটা দিয়ে করাঘাত করে ব্যঙ্গস্বরে বলে উঠল, হায় অদৃষ্ট! আপনার অনুচরেরা আমার জামার সেলাই খুলেও দেখে, জানেন, জুতোর সোল খুলেও দেখে। আমি কিন্তু আশ্চর্য হয়ে যাই, জানেন। তারা দেখতে চায় আমি কিছু সেখানে লুকিয়ে রেখেছি কিনা, কিন্তু ওরা এমন নির্বোধ, একবার ভাবে না যে মোহন এত কাঁচা কাজ করার ছেলে নয়, যে এইসব পুরনো পদ্ধতিতে মোহন কাজ করবে। মিস্টার বেকার সবিস্ময়ে বললেন, কি অদ্ভুত লোক তুমি মোহন। এখন তোমার গল্প বলো তো একটু শুনি। মোহন গম্ভীর মুখে বলল, ধীরে বন্ধু, ধীরে। আমি আমার সব গোপন কথা বলে ফেলি, আর আপনি আমার সব পথ বন্ধ করে দিন, তাই তো? তা কি আমার কাছে আপনি প্রত্যাশা করেন? মিস্টার বেকার সশ্রদ্ধ কণ্ঠে বললেন, তোমার ওপর বিশ্বাস স্থাপন করে আমি কি ভুল করেছি মোহন? না মিস্টার বেকার, না, আমি সেটা বলছি না। আচ্ছা, আপনি যখন একান্তই শুনতে চাইছেন তখন শুনুন, বলে মোহন ছোট্ট ঘরটায় দু এক পা পায়চারি করে এগিয়ে গেল। পরে একটু থেমে বলল, আপনি নিত্যবিক্রমের চিঠিতে কি ধারণা করেছেন বলুন তো? আমার ধারণা তুমি বুড়োকে একটু ভয় দেখাতে চেয়েছিলে। কেমন, ঠিক তো? ঠিক বলেছি? মিস্টার বেকার জিজ্ঞাসা করলেন। মোহন বলল, ভয় দেখাতে চেয়েছিলামই বটে। আপনি কি ভাবেন মোহনের এত সময় আছে যে ওই সব বাজে বাজে ভয় দেখিয়ে সে তার সময় নষ্ট করবে? আমি আপনার কাছ থেকে আরও বুদ্ধিমানের কিছু কথা আশা করেছিলাম, বুঝলেন। কিন্তু যাক সে কথা। এখন শুনুন, ওই চিঠিখানাই আমার সফলতার পথে একমাত্র বৈতরণী কাজ করেছিল। ওই চিঠিখানাই আমাকে কৃতকার্য হতে সাহায্য করেছিল। আচ্ছা, একে একে সব কথাই বলছি আপনাকে। ধন্যবাদ, মিস্টার বেকার বললেন। আচ্ছা শুনুন, আমি প্রথমে ভেবে দেখলাম আমাকে এক দুর্ভেদ্য প্রাসাদের মধ্যে লোহার ঘর থেকে কাজ করতে হবে, উদ্ধার করতে হবে। সুতরাং আপনি কি ভাবেন আজ আমি এই দুরূহ কাজটা করতে হবে বলে পিছিয়ে চলে আসতে পারি আমি? নিশ্চয়ই না, মিস্টার বেকার উৎসাহ দিলেন। তবে কি একদল ডাকাত নিয়ে ঢেকি ঘুরিয়ে তলোয়ার ভেজে দুম পটাশ পটকা ফুটিয়ে যেমন আগের যুগে করত তেমনভাবে সফল হতে হবে, কি মনে করেন আপনি? মোহন জিজ্ঞাসা করল। মিস্টার বেকার বললেন, তা ছেলে মানুষের মতো কাজ হতো তাহলে। যেখানে সুড়ঙ্গ নেই সেখানে কি সুড়ঙ্গ কেটে যাওয়া সম্ভব? মোহন আবার প্রশ্ন করল। অসম্ভব, আমার তো তাই মনে হয়, মিস্টার বেকার বললেন। তবেই আমার পক্ষে একমাত্র পথ খোলা রইল, তাই এই যে প্রাসাদের মালিক যেটা নিয়ন্ত্রণ করতে পারে সেইটাই করার, অর্থাৎ মালিককে দিয়েই নিয়ন্ত্রিত করার, তাই তো? মোহন একটু হেসে বলল, একেবারে নতুন মতলব, মিস্টার বেকার মন্তব্য করলেন। মোহন আনন্দে দীপ্ত হয়ে উঠল। আর তা এত সহজে ঘটেছিল যে কি বলবো। কুমার নিত্যবিক্রম বিখ্যাত দস্যু মোহনের কাছ থেকে যদি একটা পত্র পায় যে দস্যু তার ধন রত্ন লুট করতে আসবে, তাহলে সে প্রথমে কি করবে ভাবুন তো?
মিস্টার বেকার বললেন, সোজা পুলিশের কাছে যাবে, আর পুলিশ হাসবে। এই ভেবে যে মোহন ম্যাড্রাসের প্রেসিডেন্সি জেলে বন্দি হয়ে আছে, সে কখনো পত্র পাঠাতে পারে? নিশ্চয়ই কোনো দুষ্টু লোক ঠাট্টা করে ভয় দেখিয়েছে। সুতরাং তার কোনো প্রকার সাহায্য তারা করতে অস্বীকার করবে। সেক্ষেত্রে কুমার কী জন্য? এই এক কথা ভেবেই সে কার কাছে যাবে? তার সাহায্যের জন্য কেউ কি হাত বাড়াবে? নিশ্চয়ই নয়। ঠিকই বলেছেন, মিস্টার বেকার বললেন। আর এমন যদি হয় ঘটনাচক্রে একজন বিখ্যাত ডিটেকটিভ সেই সময় সেখানে উপস্থিত হয়েছেন, এই খবর যদি স্থানীয় কাগজে পড়েন, তাহলে তিনি কি করেন বলুন তো? মিস্টার বেকার বললেন, সেই ডিটেকটিভ নিশ্চয়ই নিযুক্ত হবে তার কাজে। ঠিক তাই ঘটেছে, মোহন হেসে বলল। এখন আসুন আমরা কল্পনা করি দস্যুমোহন জেল থেকে তার কোনো অতি নিপুণ সহচরকে পুরীর কাছাকাছি কোনো শহরে বাসা করে থাকতে বলল, আর স্থানীয় কাগজে সেই সহচর কোনো রকমে এই প্যারাটুকু বার করল যে অমুক বিখ্যাত ডিটেকটিভ ছুটি উপলক্ষে 3 সপ্তাহের জন্য বিশ্রাম করতে আর মাছ ধরতে সেখানে এসেছেন, আর সেই সহচর ডিটেকটিভের পাঠ অভিনয় করে সে বলবে এই সব কাজ করবে। তাহলে কি হবে বলুন তো মিস্টার বেকার? মিস্টার বেকার ঊর্ধ্ব নিঃশ্বাসে বললেন, তারপর? মোহন বলতে লাগলো, হ্যাঁ, যদি কুমার কাগজে ওই সংবাদ পাঠ করে কিছু না করে নিশ্চিন্ত হয়ে বসে থাকতেন, তাহলে কিছুই ঘটতো না। কিন্তু তা হয়নি। তিনি কাগজ পড়া মাত্রই আমারই বন্ধুর কাছে এসে আমারই বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করলেন। মিস্টার বেকার সবিস্ময়ে বললেন, অদ্ভুত নতুন ফন্দি তো। তাই বটে, মোহন হাসল। জাল ডিটেকটিভ প্রথমে কুমারের প্রস্তাবে অত্যন্ত অসন্তুষ্ট ভাব দেখিয়ে অস্বীকার করেছিল কাজটা করতে। তারপর মোহনের কাছ থেকে সে সেই কাজটা করবে বলে গেল, তার কাছে তারও গেল। তার পাবার পরেই সে সত্যিকারে কাজ শুরু করলো। আমার বন্ধু জাল ডিটেকটিভ রূপে যত রকমভাবে হয় কুমারকে অস্বীকৃতি জানাতে লাগলো। কুমার ততই বেপরোয়াভাবে তাকে খোসামত করতে লাগলো। মানে অস্বীকার করছে আমার বন্ধু, আর কুমার সাহেব তাকে বারবার করে খোসামত করছেন কাজটা করার জন্য, দায়িত্বটা নেওয়ার জন্য। অবশেষে কুমার একটা মোটা টাকা পুরস্কারের লোভ দেখিয়ে তার সম্পদকে নিরাপদে রাখার জন্য তাকে নিযুক্ত করে গেলেন। জাল ডিটেকটিভ মোহনের অলৌকিক ক্ষমতার অজুহাতে তারই 2জন বলিষ্ঠ সহচরকে সঙ্গে নিয়ে গেল। একটা মোটর লরি ভাড়া নেওয়া হয়েছিল। তাতে করেই সব জিনিস ধীরে সুস্থে কুমারের ভূগর্ভস্থ কক্ষ থেকে বার করে চালান করে দেয়া হলো। এদিকে যখন লরি ভরা হচ্ছিল, তখন অন্যদিকে জাল ডিটেকটিভ অর্থাৎ আমার বন্ধু কুমারকে সদর গেটের কাছে প্রহরীর ঘরে মিথ্যা অভিনয় করে আটকে রেখেছিল বলা যেতে পারে। মিস্টার বেকার আনন্দে উৎফুল্ল হয়ে বললেন, চমৎকার! আমার ভাষা নেই যেভাবে তোমার এই কাজটা তুমি করেছো। তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না মোহন। কিন্তু 2-1টা বিষয়ে আলোকপাত করো দেখি। প্রথমত, ঘরে তালা বন্ধ ছিল, চাবি ছিল কুমারের কাছে, তবে সেই দরজা খুললে কীভাবে সহজে? মোহন হেসে বলল, আরে খুব সহজেই দরজাটা খোলা গেছে। আমাদের কাছে চাবি খোলবার আর লাগাবার বৈজ্ঞানিক যন্ত্রপাতি আছে। তাও কি আপনি জানেন না নাকি? মিস্টার বেকার মৃদু হেসে বললেন, তাই নাকি? আর কি আছে বলুন তো? এমন কি বিখ্যাত আছে জিনিস আপনার কাছে? আর কে তিনি এমন বিখ্যাত ডিটেকটিভ যার নাম শুনেই কুমারের মতো বিশিষ্ট লোক এমন আগ্রহ দেখাতে শুরু করেছিলেন বলুন তো মোহন? মোহনের সারা মুখে হাসি ফুটে গেছে। সে বলল,
অতি প্রসিদ্ধ, অতি যশস্বী, অতি নিপুণ দস্যু মোহন, একমাত্র উপযুক্ত শত্রু দস্যু মোহনের চিফ ইন্সপেক্টর মিস্টার বেকার। মিস্টার বেকার চোখটা কপালে তুলে বললেন, হ্যাঁ, কি বলছো? আমি আমি স্বয়ং? হ্যাঁ বেকার, আপনি স্বয়ং। এবং আমার নাটক অভিনয়ের এই অংশটুকুর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এখন আমি যদি পুরীতে যান, এক্ষুনি যদি আপনি পুরীতে যান আর কুমারের সঙ্গে আলাপ করেন, তাহলেই আপনার সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আর এই কর্তব্যবোধও আপনার জাগবে যে আপনার জন্যই কুমারের অধিকাংশ সম্পদ লুট হয়ে গেছে। আপনার কর্তব্য হবে আপনার নিজেকে গ্রেপ্তার করা। তাহলে আমার পক্ষে সেটা খুব আনন্দদায়ক, প্রতিহিংসার মতন হবে। মিস্টার বেকার গ্রেপ্তার করছেন মিস্টার বেকারকে। মোহন অট্টহাস্যে ভেঙে পড়ল, হা 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 করে। সেই হাসি যেন আর থামতে চাইছে না, অন্ত নেই সেই হাসির। মিস্টার বেকার ক্ষুব্ধ মনে দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়িয়ে বললেন, কী অবস্থা, কী অবস্থা! তিনি ভেবে পেলেন না মোহনকে নিয়ে তিনি আর কি বলবেন। এমন সময় একজন ওয়ার্ডার এসে দাঁড়ালো সামনে। ওয়ার্ডার একটা লোক মোহনের মধ্যাহ্ন ভোজনের খাবার নিয়ে এসেছিল। বিশেষ অনুগ্রহ করে জেলের কর্তৃপক্ষ যারা ছিল তারা মোহনের জন্য বাইরে থেকে খাবার দেওয়ার অনুমতি পেয়েছিল। লোকটা টেবিলের কাছে পাত্রগুলো রেখে ওয়ার্ডারের সঙ্গে কথা বলে বেরিয়ে গেল। মোহন খাবার খেতে বসে 2-1 গ্লাস জল আর 2-1 গ্লাস খাবার একটু খেল। অধৈর্য হয়ে বলল, আর ভাল লাগছে না। কেন? অধৈর্য হবেন না মিস্টার বেকার, আপনাকে পুরী যাবার কষ্ট পেতে হবে না। আমি আপনাকে এমন একটা সংবাদ দিচ্ছি যা শুনে আপনার চোখ স্থির হয়ে যাবে। মোহনের বিরুদ্ধে যে কেস কুমার করেছিলেন তা তিনি তুলে নিচ্ছেন। মিস্টার বেকারের বিস্ময় অবধি রইল না, চিৎকার করে বললেন, কি হয়েছে? মোহন শান্ত কণ্ঠে বলল, মকদ্দমা তুলে নেওয়া হচ্ছে। মিস্টার বেকার বিদ্রুপ করে একটু হাসতে চাইছিলেন, তারপর বললেন, বাজে বকো না তো। আমাকে এই মাত্র চিফ একটা চিঠি পাঠিয়েছেন জানো। মোহন বলল, তাতে কি হলো? আপনার চিফ কি মোহনের ব্যাপারে কোনো কথা বলেছে? না, আপনার চিফ মোহনের থেকে বেশি খবর রাখে। তবে শুনুন, আপনাকে খুলেই বলি, কিন্তু আপনি আমাকে ক্ষমা করবেন মিস্টার বেকার। হ্যাঁ, সেই জাল মিস্টার বেকার, অর্থাৎ আমার সহচর, সেখানে কুমারের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব পাতিয়ে বসেছেন। ফলে কুমার তার সিন্ধুকের মধ্যস্থিত প্রাচীন শতাব্দীর এবং বর্তমানের অকেজো মূল্যহীন স্মৃতি সম্পদগুলোর জন্য বেকারের মধ্যে দিয়ে মোহন সঙ্গে কথাবার্তাও চালাচ্ছিলেন। তিনি 5 লক্ষ টাকা নগদ দিতেও প্রস্তুত ছিলেন ওই জিনিসগুলো ফেরত পাওয়ার জন্য, এবং সেই জিনিসগুলো ফেরত দেওয়া হলেই মোহনের নামে মকদ্দমা তুলে নিতে স্বীকৃতি হয়েছিলেন তিনি। সুতরাং চুরির কোনো কথাই ওঠে না, ফলে পুলিশকেও আর হতাশ হতে হবে না। মিস্টার বেকার শুধু বিস্ময়ে চেয়ে থাকলেন। কিন্তু এই খবর তোমার কাছে এলো কী করে বলো তো মোহন? আমি যে টেলিগ্রামের প্রতীক্ষা করছিলাম, এই মাত্রই তা আমি পেয়েছি। মোহন হাসতে হাসতে বলল, তুমি এইমাত্র টেলিগ্রাম পেয়েছ? মিস্টার বেকার সবিস্ময়ে প্রশ্ন করল। প্রিয় বন্ধু, এই মুহূর্তে। আচ্ছা, আপনার সাথেই তো আমি এখানে বসে আছি। দেখুন, আপনার সামনেই আমি পড়ছি, কিন্তু আপনি যদি অনুমতি দেন তাহলেই পড়ব। মিস্টার বেকার অসন্তুষ্ট হয়ে বললেন, তুমি আমার সঙ্গে বিদ্রূপ করছো মোহন। না না না, মোহন মৃদু হেসে বলল, আচ্ছা এক কাজ করুন, আমার জন্য ওই যে
সিদ্ধ ডিমটা ওর মাথাটা খুব আস্তে আস্তে ভেঙে ফেলুন দেখি, তাহলেই আপনি বুঝতে পারবেন মোহন গুরুতর বিষয় নিয়ে মিথ্যে দম্ভ কখনো করে না বা ঠাট্টা তামাশাও করে না। মিস্টার বেকার বিস্মিত হয়ে গেলেন। মোহনের নির্দেশ মতো ডিমের মাথাটা ছুরি দিয়ে কেটে ফেললেন। তিনি সবিস্ময়ে দেখলেন ডিমের ভিতরটা একেবারে খালি। ডিমের মধ্যে একটা পাতলা নীলবর্ণ কাগজ গোটানো রয়েছে। তিনি কাগজখানা টেনে বার করলেন। তাতে ছোট অক্ষরে লেখা আছে, বন্দোবস্ত মতো কাজ হয়ে গেছে। কুমার 5 লক্ষ টাকা দিয়েছেন, মকদ্দমা তুলেও নিয়েছেন, আর তার মণিমুক্ত ফেরত দেওয়া হয়ে গেছে। মিস্টার বেকার স্তম্ভিত স্বরে বললেন, 5 লক্ষ টাকা? মোহন মৃদু হেসে বললেন, হ্যাঁ বন্ধু, 5 লক্ষ টাকাই বটে, কিন্তু কেমন দুঃসময় চলছে এখন। তাছাড়া আমার খরচপত্র অত্যন্ত বেশি। যদি আপনি আমার খরচের হিসেব ঠিকমতো জানতেন তাহলে বুঝতেন একটা বড় শহরের জন্য গভর্নমেন্ট যে টাকা খরচ করে, আমার খরচ প্রায় ততটাই। মিস্টার বেকার উঠে দাঁড়ালেন। তার মনের শান্তি চলে গেছিল। মোহনের বিবৃতির কোনো গলদ আছে কি না তিনি ক্ষণকাল মনে মনে চিন্তা করে বললেন, ভগবানকে ধন্যবাদ যে ভারতবর্ষে 10-20টা মোহন নেই, তাহলে আমাদের বারবার যে কী হতো, আর আমাদের সমস্ত কারবারই বন্ধ হয়ে যেত। মোহন বলল, না না, এমন আমি বিশেষ কিছু করতে পারি সেটা আপনি ভাবছেন কেন? তবে অবসর সময় কাটাবার জন্য মাঝে মাঝে কিছু একটা করতে হয়, তো তাই করি বই কি। তাছাড়া যে সময়ে আমি জেলে থাকি এই সময় কাজ করবার এক সুবর্ণ সুযোগ পাওয়া যায়, বুঝলেন? মিস্টার বেকার বললেন, তার মানে? তোমার আসন্ন বিচার, সাক্ষী, সাবধ, জেরা, এত সব বিষয়ে চিন্তা করেও তোমার অবসর সময় কাটে না? মোহন ধীরে ধীরে বলল, না, কারণ আমি স্থির করেছি বিচারের সময় আদালতে উপস্থিত হব না। মিস্টার বেকার বিদ্রূপ স্বরে বললেন, আহা, তা আবার হয় নাকি? মোহন পুনরায় বলল, না, আমি আদালতে হাজির হব না। সত্যি? মিস্টার বেকার জিজ্ঞেস করলেন। মোহন ভ্রু কুঁচকে বললেন, আমি কি সত্যি সত্যি সব কথা বলি না? আপনি কি ভাবছেন জেলে পচবার জন্যই মোহনের জন্ম হয়েছে? এমন ধারণাও আপনার পক্ষে করা যেমন ভালো নয়, তেমনি আমার পক্ষেও অপমানজনক। মোহন যে কদিন স্ব-ইচ্ছায় জেলে থাকবে, মাত্র সেই কদিনই তাকে রাখতে পারবেন, নইলে আপনাদের কারুর সাধ্যি নেই 1 মিনিট বেশি সময় মোহনের ইচ্ছার বাইরে তাকে জেলে আটকে রাখা। মিস্টার বেকার বিদ্রূপ স্বরে বললেন, এতই যদি ক্ষমতা, তাহলে জেলে না আসাই তোমার পক্ষে উচিত ছিল, তাই না মোহন? মোহন উত্তেজিত স্বরে বলল, ও, আপনি এই অহংকারে বোধহয় ফুলে আছেন, তাই না, যে আপনি আমাকে জেলে নিয়ে আসতে পেরেছেন? তবে শুনুন মিস্টার বেকার, আমার সম্মানিত বন্ধু আপনি। মোহনের অঙ্গে হাত দেবার স্বাদ কারোর পক্ষে সম্ভব হতো না যদি সে না ইচ্ছা করত বিশেষ গুরুত্ব দিয়ে কাউকে গায়ে হাত দিতে দেবে। মিস্টার বেকার বললেন, তুমি উদ্ভট এমন কথা বলছো কেন মোহন? মোহন বলল, আপনার কি মনে পড়ে মিস্টার বেকার আমার সঙ্গে একটা তরুণীর কথা যে ছিল? আমাকে সে মুগ্ধ করেছিল। বলতে আমার লজ্জা নেই, আমি তাকে প্রাণ দিয়ে ভালোবেসেছি, আর একমাত্র সেই জন্যই আমি সেই সময় অত্যন্ত অন্যমনস্ক হয়েছিলাম। সেজন্য আপনার উপস্থিতি সেখানে আমি দেখেও নিজের সম্বন্ধে সাবধান হতে পারিনি। তাই আপনি এখানে আমাকে, নইলে। মোহন কথা শেষ করল না। মিস্টার বেকার বিদ্রূপ স্বরে বললেন, তাহলেও তোমার এখানে বহুদিন তো হয়ে গেছে। মোহন বলল, আমি দস্যু, আমি সেই নিরীহ, অপাপবৃদ্ধ, অতুলনীয় তরুণীর সম্পূর্ণ অনুপযুক্ত। তাই আমি তাকে ভুলে যেতে চাই, আমার মন আরোগ্য করতে চাই। আজ পর্যন্ত আমার মনে সেই কদিনের মধুর স্মৃতি এমনভাবেই জেগে রয়েছে
যে কি বলবো, এই জন্যই মাঝে দিন কতক আমি অসুখেও ভুগেছি। আর জেলের মধ্যে এমন বিশ্রামের জায়গা, জেলের মতো আর কি বলতে পারি, কোথাও নেই। আমি এখানে বিশ্রাম করছি মিস্টার বেকার। এখানকার নিয়মকানুন আমাকে আশাতীতভাবে আরোগ্য করতে সাহায্য করেছে, তাই আমি এখনও এখানে আছি। যেদিন ইচ্ছা হবে ঠিক বেরিয়ে যাব। মিস্টার বেকার বললেন, তুমি আমার চোখে ধুলো দিতে চাইছো মোহন? শুনুন মিস্টার বেকার, মোহন বলল, আজ শনিবার, আগামী বুধবার আমি আপনার সঙ্গে ব্রডওয়ে হোটেলে একসঙ্গে আহার করব। অর্থাৎ ওই দিন আমি এখান থেকে চলে যাব, বুঝেছেন? মিস্টার বেকার অবজ্ঞা করে একটু হেসে বললেন, ওহ তাই নাকি, অতি উত্তম, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর উভয়েই বন্ধুর মতো করমর্দন করল এবং তারপর মিস্টার বেকার যাবার জন্য পা বাড়ালে মোহন একবার ডাকল, মিস্টার বেকার। মিস্টার বেকার মুখ ঘুরিয়ে বললেন, আবার কি বলছো মোহন, বলো। আপনি ঘড়ি ফেলে যাচ্ছেন, মোহন বলল। আমার ঘড়ি? সবিস্ময়ে মিস্টার বেকার বললেন, হ্যাঁ আপনার ঘড়ি, এইমাত্র আমার পকেটে কুড়িয়ে পেলাম। বলে মোহন ক্ষমা প্রার্থনা করে ঘড়িটা ফেরত দিয়ে দিল। পুনরায় বলল, ক্ষমা করবেন মিস্টার বেকার, এই একটা বদ অভ্যেস জন্মে গেছে আমার, জানেন। তাছাড়া আমার ঘড়ি আপনার কাছে, অর্থাৎ আমার ঘড়ি আপনার কাছে রেখে দিয়েছেন, কিন্তু সেই অপরাধের জন্য আপনার ঘড়ি চুরি করবার আমার তেমন কোনো অধিকার আছে বলে মনে করি না, এটাও ঠিক। তাছাড়া আমার এখানে একটা সোনার ঘড়িও আছে, তাতেই আমার সময় দেখার কাজ সুন্দরভাবে হয়ে যায়। বিছানার তলা থেকে মোহন সোনার চেন সমেত একটা সুন্দর সোনার ঘড়ি বার করল। মিস্টার বেকার আশ্চর্য হয়ে বললেন, এই ঘড়িটা কার কার পকেট থেকে মেরেছো শুনি মোহন? মোহন ঘড়ির চেনের লকেটের ওপর খোদাই নামটা পড়ে বলল, গোপাল আচারিয়া লিঙ্গম, অর্থাৎ গোপাল আচারিয়া লিঙ্গমের নাম এখানে আছে। ওহো, যে ম্যাজিস্ট্রেট আমাকে পরীক্ষা করেছিলেন, এটা তারই ঘড়ি তাই না? হ্যাঁ, অত্যন্ত চমৎকার লোক তিনি। মিস্টার বেকার বিস্ময়ে হতবাক হয়ে গেল। মিস্টার বেকারের বিস্ময় এত বেড়ে গেল যে তিনি একটাও কথা আর বলতে পারলেন না। তিনি মোহনের হাত থেকে ম্যাজিস্ট্রেটের ঘড়িটা নিয়ে নিলেন। তারপর কি সত্যি মোহন যে কথা দিল আগামী বুধবার জেল থেকে বেরিয়ে যাবে, সত্যি কি মোহন বেরোতে পারবে? কারণ মিস্টার বেকারের সঙ্গে তার চ্যালেঞ্জ হয়েছিল। এটা জানতে গেলে অবশ্যই শুনতে হবে পরবর্তী পর্ব। তবে যাবার আগে আপনাদের সবার কাছে আর একটা অনুরোধ আমার, আমি শুরুতেও করেছিলাম আবার শেষেও করছি, যারা এখনও আগের পর্বগুলো শোনেননি তারা অবশ্যই আগের পর্বগুলো একটু শুনে নেবেন, তাহলে প্রত্যেকটি পর্ব বুঝতে সুবিধা হবে এবং তার পড়ে শুনে তার ভালো লাগাটা উপলব্ধি করতে পারবেন। আর খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ারও করতে পারেন। আপনাদের ওপর নির্ভর করেই তো এত দূর আমি এসেছি, তাই এইটুকু আবদার বলতে পারেন আপনাদের কাছে। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আগামী পর্ব। আজ এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।